এতক্ষণ আমরা দেখলাম যে জিনহাও নিজের পুরনো রূপ দেখে হতাশ হয়ে গিয়েছিল। এটা ভেবে যে সে কিভাবে পুরনো জিনহাওতে ফিরে গেল, তার চিৎকার করার আওয়াজ নিচে থাকা জিনহাওয়ের মা এবং বোন শুনতে পায়। যিশু বলে, ওকে পাত্তা দিও না, ও পাগল। তখন মা বলল, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? এরপর জিনহাও ধরে নিচে এলো এবং অবাক হয়ে ভাবতে লাগলো, এসব কি হচ্ছে? আমি কি কোনো স্বপ্ন দেখছি যে নিজেকে 10 বছর পিছনে দেখছি? তখন সে একটা খবরের কাগজ দেখতে পায় যার মধ্যে 2009 সাল লেখা ছিল। তখন সে বলল, হয়তো গতকাল আমি অতীতকে এত বেশি মনে করেছি যে স্বপ্নেও আমার অতীত দেখতে পাচ্ছি। এরপর সে রাতের ঘটনা মনে করে যে কিভাবে সে হানফিকে দেখেছিল, যাকে অনুসরণ করতে করতে সে একটা দরজার কাছে চলে এসেছিল, যেটা খুলে সে ভিতরে ঢুকেছিল, আর এখন সে এখানে আসে। এরপর দেখানো হয় যে জিনহাও স্কুলে যাচ্ছে। সে মনে মনে বলছে, যদিও এটা একটা স্বপ্ন, কিন্তু কোনো সমস্যা নেই, আমি এটাও উপভোগ করি। আর যেই সে বাস স্টপে এলো, সেখানে হানফিকে দেখতে পেল, যে প্রতিদিনের মতো বাসের জন্য অপেক্ষা করছে। জিনহাও হানফির দিকে তাকিয়ে রইল। এই স্বপ্নটা কতটা সত্যি মনে হচ্ছে, যদিও এটা একটা স্বপ্ন। এই অজুহাতে আমি আবারও হানফিকে দেখতে পাচ্ছি। তাই সে হানফির কাছে এলো এবং সরাসরি তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতদিন পর তোমার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে। হানফি তাকে দূরে সরিয়ে দিতে গিয়ে মারতে শুরু করলো। আমার কাছে আসার সাহস কিভাবে হলো তোমার? তখন জিনহাও বলল, একটু থামো, আমার কথা বলার সুযোগ দাও। এরপর সে বলল, 10 বছর ধরে আমি এত আফসোসে ছিলাম যে এখন স্বপ্নেও তোমাকে দেখছি। হয়তো এটা এই জন্যই হচ্ছে কারণ আমি তোমাকে খুব মিস করি। আর যখন সে হানফির ঠোঁটে লেগে থাকা আইসক্রিম মুছে দিতে গেল, তখন হানফি আবার জিনহাওকে মারতে শুরু করলো। তুমি কি পাগল হয়ে গেছো? আমার থেকে দূরে থাকো, নয়তো আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। আর যখন সে একটু দূরে গিয়ে দাঁড়ালো, তখন জিনহাও বলল, এটা কি হলো? আমি তো ব্যথা পাচ্ছি না, একটুও ব্যথা লাগছে না। তার মানে এটা কোনো স্বপ্ন নয়, বরং আমি সত্যি সত্যি অতীতে ফিরে এসেছি, টাইম ট্রাভেল করে। এরপর সে খুশি মনে হানফির পেছনে পেছনে যেতে লাগলো। তারা দুজনে দেরি করে স্কুলে এসেছিল, তাই স্কুলের গেট বন্ধ হয়ে গিয়েছিল। জিনহাও সিকিউরিটি গার্ডকে ডাকতে শুরু করলো। এরপর তার হাত ধরে তাকে স্কুলের পিছনে নিয়ে এলো, যাতে তারা সেখান থেকে ভেতরে ঢুকতে পারে, কারণ তাদের নাম এখনো দেরিতে আসা ছাত্রদের তালিকায় যোগ হয়নি। জিনহাও বলল, আমি তোমাকে সাহায্য করব। তখন জিনহাওয়ের কাঁধে চড়ে হানফি স্কুলের দেওয়ালের উপরে চলে এলো। এরপর লাফ দিয়ে অন্য পাশে নেমে গেল। জিনহাও লাফ দিয়ে দেওয়ালে উঠলো, কিন্তু নিচে নামতে তার ভয় লাগছিল। তাই সে হানফির কাছে সাহায্য চাইলো, কিন্তু হানফি মানা করে দিল। তখন নামার সময় জিনহাও পড়ে গেল। তাকে পড়ে যেতে দেখে হানফি চিন্তিত হলো। এরপর সে জিনহাওকে উঠতে সাহায্য করলো এবং এই জায়গায় বসিয়ে তার আঘাত দেখতে লাগলো। এটা তো শুধু একটা আছড়, বেশি ভয় পাওয়ার কিছু নেই। এরপর সে ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তখন জিনহাও শুধু হানফির দিকে তাকিয়ে রইল এবং মনে মনে বলল, কত ভালো লাগছে যে আমি আবারও তোমার সাথে দেখা করতে পারলাম। আর যখন সে হাসতে শুরু করলো, তখন হানফি বলল, তোমার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হাসি বন্ধ করো। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করলো। তখন জিনহাও খুশি মনে পেছনে পেছনে যেতে লাগলো। এখন আমাদেরকে স্কুলের ভিতরের দৃশ্য দেখানো হলো, যেখানে সব ছাত্র যখন ক্লাসে ছিল, জিনহাও কেবল হানফির দিকে তাকিয়েছিল। আর এখন তার হানফির কাছে যাওয়ার আগে টাও এসে তাকে থামিয়ে দিল এবং জিজ্ঞেস করলো, এত তাড়াহুড়ো কেন করছিস? জিনহাও সে তিনজনকে দেখে বলল, আরে হ্যাঁ, আমি তোমাদের তিনজনকে কিভাবে ভুলতে পারি, যারা আমার স্কুল জীবন নষ্ট করেছিল। টাও বলল, কি হয়েছে? আমাকে দেখে তোকে খুশি মনে হচ্ছে না। তুই কি অঙ্কের বাড়ির কাজ করছিস? যদি হ্যাঁ হয়, তাহলে আমারটাও করে দে। আর হ্যাঁ, হাতের লেখা বদলে দিস। যখন জিনহাও প্রথমবার টাওকে মানা করলো, না, আমি তোর বাড়ির কাজ করব না, নিজে কর। আর হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তোকে থেকে খুশি নই। তখন সবাই অবাক হয়ে গেল যে জিনহাও কি প্রথমবার টাওকে মানা করেছে। টাও বিশ্বাস করতে পারছিল না, তাই সে জিজ্ঞেস করলো, তুই এইমাত্র কি বললি? তখন টাও এর বন্ধু বলল, বস, ও আপনার বাড়ির কাজ করতে মানা করেছে। টাও প্রথমে তার বন্ধুকে মারলো, আমি কি তোর কাছে কিছু জিজ্ঞেস করেছি? এরপর জিনহাওকে জিজ্ঞেস করলো, তুই কি ঠিক আছিস? তখন জিনহাও বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর বোঝাতে শুরু করলো, আমার মনে হয় তুই একজন রোগী, এমন একজন রোগী যার মাথায় ফানি পড়া। তুই নিজের কোনো কাজ ঠিক মতো করতে পারিস না, না তুই পরীক্ষা ভালো দিতে পারিস, না তুই কিছু জানিস। যখনই দেখি শুধু মানুষকে বিরক্ত করে খুশি হয়ে থাকিস। আমার মতে তোর বুদ্ধি একটা ছোট বাচ্চার মতো, যেটা এখনো উন্নত হয়নি। আর তুই আমাদের মতো বড়দের ক্লাসে এসে বসে আসিস, আর এই মুহূর্তে তুই একটা বড় মানুষের সামনে দাঁড়িয়ে আসিস। তাই আমার সামনে থেকে সর, আমাকে এখান থেকে যেতে দে। টাও, যে জিনহাওয়ের কথায় বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাই চুপচাপ সামনে থেকে সরে গেল। তখন জিনহাও পুরো মনোভাব দেখিয়ে সেখান থেকে চলে গেল। যখন পুরো ক্লাস অবাক হয়েছিল যে আজ জিনহাওয়ের কি হলো, যে সে টাওয়ের সঙ্গে ঝামেলা করলো, কিন্তু অন্যদিকে হানফি জিনহাওয়ের এই বদলে যাওয়া আচরণ দেখে খুশি ছিল। জিনহাও আয়নায় নিজের ক্ষত দেখতেছিল, কিন্তু যখন সে ফ্যানকে দেখলো, তখন তাকে থামতে বলল, কিন্তু ফ্যান দৌড়াতে শুরু করলো, কারণ সে চায়নি যে টাও ফ্যানকে জিনহাওয়ের সাথে দেখুক। তাই সে বলল, আমি তোকে কতবার বলেছি যে আমার থেকে দূরে থাকিস, নয়তো তোর কারণে টাও আমাকেও বুলি করবে। যখন জিনহাও বলল, তুই এখনো বিতু, অন্তত আমার হতাশা তো শোন। কিন্তু ফ্র্যাঙ্ক কিছুই শুনলো না এবং তাড়াতাড়ি ক্লাসে গিয়ে বসে পড়লো। জিনহাওয়ের চোখে হানফি পড়লো, যে চুপচাপ বসেছিল।
তখন তাকে দেখতে দেখতে জিনহাও বলল, হানফি শুরু থেকে কত মিষ্টি ছিল তাই না, আর এখন সে তার সেই মিষ্টি চোখ দিয়ে আমাকে দেখছে। হানফি জিনহাওকে বোকা বলে ডাকলো। তখন জিনহাও বলল, হানফির মুখ থেকে বোকা শব্দটাও কত সুন্দর লাগে। এরপর দৃশ্য পরিবর্তন হলো এবং দেখানো হলো যে শিক্ষক সব ছাত্রদের পরীক্ষার খাতা দিয়ে এখান থেকে চলে গেলেন। তখন জিনহাও হানফির দিকে তাকিয়ে বলতে লাগলো, আজকের তারিখ অনুযায়ী হানফির দুর্ঘটনার জন্য এখনো পুরো 3 মাস বাকি, যেটা আমাকে যে কোনো মূল্য থামাতে হবে। অর্থাৎ এইবার আমি হানফির কিছু হতে দেব না। তাই সবার আগে আমাকে হানফির সাথে বন্ধুত্ব করতে হবে। অন্যদিকে হানফি যে মোবাইল থেকে বিরক্ত হচ্ছিল, তাই জিনহাও তার কাছে আসতে লাগলো। অর্থাৎ একটি মেয়ের সাথে সিট বদল করে নিল। কিন্তু এই কারণে তার বইয়ে রাখা আত্মহত্যার চিঠিটি নিচে পড়ে গেল, যে সম্পর্কে সে জানতেও পারলো না। সে একটি কাগজে লিখে হানফিকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? হানফি লিখে দিল না। তখন সে পরের উত্তর লিখতে লাগলো। কিন্তু এখন তাদের মধ্যে আরো কথা হওয়ার আগে শিক্ষক চলে এলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা দুজনে কি করছো? তিনি জিনহাওকে বেশি বকলেন না, কারণ জিনহাও একজন বুদ্ধিমান ছাত্র, তাই সব শিক্ষকের প্রিয়। তাই তিনি হানফিকে বকতে লাগলেন, নিশ্চয়ই তুমি জিনহাওকে বিরক্ত করছো। এরপর তিনি তাদের দুজনকে একটা অঙ্ক করতে বললেন। জিনহাও যখন প্রশ্নটা দেখলো তখন বলল, এটার উত্তর আমি খুব ভালো করেই জানি, কিন্তু কেন জানি ঠিক মনে পড়ছে না। আর যখন বসে যায় তার মনে পড়লো, যেটা সে লিখেও দিল। তখন আস্তে করে হানফিকে বলল, আমারটা দেখে নকল করে নাও। তখন শিক্ষক তাকে মারলেন এবং বললেন, তোমার উত্তরও ভুল হয়েছে, আজ তোমার কি হয়েছে? এরপর তিনি তাদের দুজনকে পরিষ্কার পরিচ্ছন্নতা শাস্তি দিলেন। পরের দৃশ্য দেখানো হলো যে জিনহাও তো পরিষ্কার করছিল, কিন্তু হানফি বিশ্রাম নিচ্ছিল। তখন তাকে দেখতে দেখতে বলল, বিশ্বাস করা কঠিন তাই না যে 3 মাস পর তোমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু কোনো সমস্যা নেই, এইবার আমি তোমাকে বাঁচিয়ে নেব। তখনই হানফি উঠে দাঁড়ালো এবং জিজ্ঞেস করলো, তুমি আমার সাথে কেন বন্ধুত্ব করতে চাইছো? জিনহাও বলল, এমনিতেই, কারণ এই মুহূর্তে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি আবার তোমাকে দেখতে পাচ্ছি। হানফি বলল, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি কোথাও হারিয়ে গিয়েছিলাম। এরপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করার কথা ভাববো, কিন্তু আপাতত তুমি আমার থেকে 3 হাত দূরত্ব বজায় রাখবে, কারণ সকালে তুমি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরেছিলে। জিনহাও মেনে নিল। এখন আমি তোমার থেকে 3 হাত দূরে থাকবো, আর তুমি একদম চিন্তা করো না, আমি সকালে করা সেই কাজটা আর করবো না। আর এরপর তারা দুজনে সেখান থেকে যেতে লাগলো। এরপর দেখানো হয় যে টাও হানফির আসার অপেক্ষা করছিল। আর যখন হানফিকে আসতে দেখা গেল, তখন টাও এর বন্ধুরা তার পথ আটকে দিল। তখন টাও তার বন্ধুদের বলল, ও তোদের ভাবি, শান্তভাবে ব্যবহার করিস, অর্থাৎ ভদ্রভাবে। এরপর অনেক কায়দা করে ভালোবাসার কথা বলল। মিষ্টি হানফি, তুমি কি আমার বাস্কেটবল ম্যাচ দেখতে আসবে? হানফি মানা করে দিল, আগে খেলা তো শিখো, তুমি তো সবসময় হারোই। আর যখন সে চলে যেতে লাগলো, তখন সে হানফির হাত ধরে বলল, যদি তুমি আমাকে উৎসাহ দাও তাহলে আমি নিশ্চয়ই জিতবো। কিন্তু তখনই জিনহাও এসব দেখে ফেললো, তাই সে তাড়াতাড়ি এলো এবং টাওকে হানফির থেকে দূরে সরিয়ে দিল। হানফি সেখান থেকে চলে গেল। তখন টাও জিনহাওয়ের উপর চিৎকার করতে লাগলো, আসলে সমস্যাটা কি তোর, যে তুই আমারে বারবার বিরক্ত করছিস? জিনহাও বলল, একজন পুরুষ কখনো কোনো মেয়েকে এভাবে বিরক্ত করে না, তাই তোমার হানফিকে এভাবে থামানো উচিত ছিল না। এই কথা শুনে টাও জোরে জোরে হাসতে লাগলো। আরে এই হালাকে দেখতো, আজ সকাল থেকে কত নাটক করছে, যেন ও নিজেই একটা পুরুষ। জিনহাও সেখান থেকে দৌড়ে পালালো। তখন ওই 3 জন হাসতে হাসতে তার পিছু নিতে লাগলো। জিনহাও প্রথমে তো অনেক দূর দৌড়ালো, কিন্তু তারপর গার্ডের অফিসের ভিতরে গিয়ে লুকালো। এবং তার বন্ধুরা বলতে লাগলো, এই কলকেট, তুই তো অনেক বড় হিরো হয়ে গেছিলি, তাহলে এখন মার খাওয়ার ভয়ে কেন লুকাচ্ছিস? যদি সত্যি নিজেকে হিরো মনে করিস তাহলে বাইরে আয়। তখন জিনহাও বলল, না, আমি নিজেকে হিরো মনে করি না, তাই বাইরে আসবো না। তখন তারা 3 জন আরো বেশি রেগে গেল। গার্ড আঙ্কেল সেই 3 জনকে বকতে লাগলেন এবং এখান থেকে চলে যেতে বললেন, সাথে ঝাড়ু দেখিয়ে তাদের তাড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু তারা 3 জন গেল না, বরং বলল, আমরা এখানেই বসে জিনহাওয়ের বাইরে আসার জন্য অপেক্ষা করব। এখন আমরা ফ্রাঙ্ককে দেখি, যে যখন তার সহপাঠী মোমরের সাথে পরিষ্কার করছিল, তখনই তার জিনহাওয়ের আত্মহত্যার চিঠি খুঁজে পেল, যেটা জিনহাওয়ের সিট বদল করার সময় পড়ে গিয়েছিল। এটা পড়ে ফ্যানের হুশ উঠে গেল। কি জিনহাও আত্মহত্যা করতে চলেছে? আসলে এই চিঠিটি সে একই চিঠি যা আগে হানফি পড়েছিল এবং জিনহাওকে জানালা থেকে লাফ দেওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু এইবার এই চিঠিটি ফ্যানের হাতে পড়েছে। মোমো জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? এটা কি কোনো ভালোবাসার চিঠি? তখন সে সেটা লুকিয়ে ফেললো। এরপর জিজ্ঞেস করলো, আচ্ছা, আজ জিনহাও বেশ অদ্ভুত আচরণ করেছিল তাই না? মোমো বলল, হ্যাঁ, কিন্তু জানি না ও এমনটা কেন করছিল। তখন ফ্যানের মনে হতে লাগলো, হয়তো এটা এই জন্যই হচ্ছে কারণ মরার আগে সে তার উৎপীড়কের সাথে ঝামেলা করতে চাইছে। এরপর দৃশ্য পরিবর্তন হলো এবং দেখানো হলো যে রাত হয়ে গিয়েছে, যেখানে জিনহাও এখনো বাইরে আসেনি এবং গার্ড আঙ্কেলের সাথে নুডলস খাচ্ছিল। তখন তাকে নুডলস খেতে দেখে সেই 3 জনেরও খিদে লেগে গেল, তাই তারা জিনহাওকে বললো যে সে যেন তাদেরকেও নুডলস দেয়, কিন্তু জিনহাও মানা করে দিল, বরং তাদেরকে রাগাতে রাগাতে খেতে লাগলো। এগুলা কত মজা। তখন সে 3 জন আরো বেশি রেগে গেল। এখন তো আমরা এই জিনহাওয়ের বাচ্চাকে একদমই বাঁচতে দেব না, কিন্তু আপাতত বাড়ি যাচ্ছি, কারণ আমাদেরও খিদে লেগেছে। আর তারপর তারা সেখান থেকে চলে গেল। এরপর আমাদের যিশুকে দেখানো হলো, সে জিনহাওয়ের কাছে এসেছিল কোনো একটা কাজের জন্য, কারণ আবারও তার কোনো জিনিস হারিয়ে গিয়েছিল, তাই সে তার ভাইকে মারছিল। কিন্তু
কিন্তু তখনই সে জানতে পারলো যে এটা তার ভাই নয়, বরং অন্য কেউ, যাকে সে অজান্তে মেরে দিয়েছে। এরপর দেখানো হলো যে ফ্যান বাইরে বসে আছে, যার কাছে যিশু সেজে গুছে এলো এবং সব কথা জিজ্ঞেস করলো, তুমি আমার ভাইয়ের ঘরে কি করছিলে? তখন ফ্যান প্রথমে নিজের সম্পর্কে বলল, আমি জিনহাও এর একজন সহপাঠী, যার জন্য আমার চিন্তা হচ্ছিল, কারণ জিনহাও ফ্যানের উত্তর দিচ্ছিল না, তাই আমি ওর সাথে দেখা করতে এখানে এসেছিলাম, কিন্তু ও বাড়ি ছিল না। আর এরপর অবশেষে যিশুকে জিনহাও এর আত্মহত্যা চিঠিটি দেখালো। যেই যিশু সেটা পড়লো তারও হুঁশ উড়ে গেল, এসব কি হচ্ছে, অর্থাৎ আমার ভাই আত্মহত্যা করতে চলেছে। তাই তখনই সেও জিনহাওকে অনবরত ফোন করতে লাগলো, কিন্তু কোনো উত্তর আসছিল না। ফ্যান কাঁদতে শুরু করলো, যদি আমার বন্ধু জিনহাওয়ের কিছু হয়ে যায় তাহলে আমার শরীরের একটা অংশ অকেজো হয়ে যাবে, অর্থাৎ আমার মন। অন্যদিকে যিশু কাঁদতে কাঁদতে বলল, যদি আমার ভাই সত্যি আত্মহত্যা করে ফেলে তাহলে আমি কার সাথে ঝগড়া করবো? ফ্যান বলল, আর আমি কার কাছ থেকে বাড়ির কাজ নকল করবো? অর্থাৎ জিনহাও ছাড়া আমি তো ফাঁসি করতে পারবো না, তার মানে আমি কোনোদিনও বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না। অন্যদিকে যিশু বলল, আর আমি নাইট ক্লাবে যেতে পারবো না, কারণ যখন আমি মা বাবার থেকে লুকিয়ে বাড়ি ফিরতাম তখন মাঝ রাতে জিনহাও সবার থেকে লুকিয়ে আমার জন্য তরচা গুলে দিত। তারা দুজনে খুব খারাপ ভাবে কাঁদতে শুরু করলো, এখন জানি না আমার দুজনের কি হবে। তখনই অবশেষে জিনহাও বাড়িতে ফিরে এলো, তাকে দেখে তারা দুজনই খুশি হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, তুমি কেন ফোনের উত্তর দিচ্ছিলে না? জিনহাও বলল, আমার মোবাইল সাইলেন্ট করা ছিল। সাথে সে বুঝতে পারছিল না যে তাদের দুজনের কি হয়েছে, কারণ আপাতত তারা দুজনই কথাটা লুকিয়ে রাখছিল যে তারা জেনে গেছে যে জিনহাও আত্মহত্যা করতে চলেছে। জিনহাও তার ঘরে এলো, যেখানে সে দেখতে পেল যে দেওয়ালে বেঁচে থাকার কথাগুলো লেখা আছে, যদিও মানুষ আবার হারার জন্য অপেক্ষা করেছে, আমাকে বিরক্ত করছে, তবুও আমাকে জিততে হবে, অর্থাৎ আমি মরবো না। তখন জিনহাও বলল, এসব কি পাগলামি, আগে আমি একটু বেশি ভীতু ছিলাম। আর এরপর বিছানায় শুয়ে পড়লো। তখন আমি খুব খুশি, কারণ এখন আমি অনেক কিছু পরিবর্তন করতে চলেছি। তখনই সে বালিশের নিচ থেকে হানফির ডায়েরিটি পেল এবং মনে পড়লো যে সেই রাতে সে এই ডায়েরিটি বাইরে থেকে নিয়ে এসেছিল, তাই এটা তার কাছে আছে। ডায়েরিতে এখনো কিছু কথা লেখা আছে, যেমন জেনিও এখনো আমার সাথে কথা বলছে না, আমার কি তার স্কুলে যাওয়া উচিত তার সাথে কথা বলার জন্য? তখন জিনহাও অবাক হয়ে গেল, কে এই জেনিও? আর এই দৃশ্য দিয়েই এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। আল্লাহ হাফিজ।